শুনছেন ভূতের রাতের কেচ্ছা। আমাদের আজকের গল্প ভূতের বৃত্তান্ত। ভূতের বৃত্তান্ত গল্পটি লিখেছেন আমজাদ খান। তো শুনতে থাকেন ভূতের বৃত্তান্ত। হ্যাঁ, খান সাহেবের বাবা মা চাচা জ্যাঠা এরা গত হয়েছেন, দীর্ঘ দিন হয়েছে। আর খান সাহেব তো পারিবারিক ভাবে একাই জীবন যাপন করেন। তো এবার খান সাহেব চিন্তা ভাবনা করলেন লেখালেখির ব্যাপারটা আবার শুরু করবেন। শহরতলিতে কিংবা শহরের আশপাশটায় লেখার কাজ তেমন একটা ভালো হয় না। বিভিন্ন প্লট ভাবতে ভাবতে চলে যায়, কোথায় যায় কে জানে। এই জন্য খান সাহেব ঠিক করলেন গ্রামের বাড়িতে একটি চৌচালা ঘর আছে, সেখানটাই গুছগাছ করে নিয়ে গিয়ে বসবেন, অন্তত লেখার কাজটা শেষ করার জন্য। খান সাহেবের গ্রামের বাড়ি খুব একটা বেশি দূরে ছিল না। খান সাহেব চলে গেলেন গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে যথারীতি নিজ ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানেই থাকতে লাগলেন। দিন দুয়েক থেকেছেনও। একদিন শহরে এসে কিছু কাগজপত্র, কলম ইত্যাদি ক্রয় করে আবার তার নিজ বাড়িতে ফিরে যায়, অর্থাৎ গ্রামের বাড়িতে। খান সাহেব ভাবলেন জীবনে ভূতের গল্প এবং ভূতের বিভিন্ন ঘটনা, ভূতদের বিভিন্ন বিষয় গবেষণা করা হয়েছে ঢের। এবার ভূত নিয়ে একটি গল্প লিখব এই ভেবে খান সাহেব রাতে ঘুমিয়ে পড়লেন। সকালে ঘুম থেকে উঠে এ পকেট ও পকেট হাতিয়ে কোনো সিগারেট পেলেন না। খান সাহেবের সিগারেটের একটু নেশা ছিল, বড্ড বলতে পারেন। এবার খান সাহেব গেঞ্জিটা পরে গামছাটা কাঁধে নিয়ে ঘুম ঘুম চোখে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মেঠো পথের পাশেই একটা দোকান ছিল। গিয়ে বললেন, আমাকে 100 সিগারেট দাও। দোকানি তার মুখের দিকে তাকিয়ে রইলেন 2-4 সেকেন্ড। এখন খান সাহেব বললেন, কি ব্যাপার, তাকিয়ে কি দেখছো? সিগারেট চেয়েছি, সিগারেট দাও। দোকানি বলল, ভাই সাহেব, এখানে তো সিগারেট পাওয়া যায়, এখানে পাওয়া যায় বিড়ি। খান সাহেব বললেন, তো কি করি আর, দাও 1 টাকার বিড়ি দাও। আবার দোকানি জিজ্ঞেস করলেন, কালো সুতো না লাল সুতো? খান সাহেব এবার বললেন, বিড়ি কখনো খাইনি, বিড়ি সম্বন্ধে অতটা জ্ঞান আমার নেই। কালো সুতো লাল সুতো যে সুতোই হোক, একটা দাও। খান সাহেব বিড়ি ফুঁকতে ফুঁকতে দোকান থেকে বাড়ির দিকে গেলেন। তবে বলে রাখা ভালো, খান সাহেবের বাড়ির আশপাশটাতে অন্য কোনো বাড়ি ছিল না। খান সাহেব যখন বাড়ির দরজার কাছে চলে এলেন, খান সাহেবের সাদামাটা একটি চোয়ারি ঘর এবং পাশটায় বিভিন্ন আগাছার বেড়া করা। খান সাহেব লক্ষ্য করলেন তার দরজার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে, একেবারে হালকা পাতলা, গায়ের রং মিশমিশে কালো, বয়স ওই বলতে পারেন মধ্য বয়সী হবে আর কি। খান সাহেব কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ইহে, দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলার হয় বলো আর চলে যাও। এবার লোকটি বলল, বলি, আপনাকে যে কিভাবে বলবো সেটাই তো ভাবছি। খান সাহেব বললেন, আরে বাবা ভাবির কি আছে, বলতে এসছো বলো। না, মানে আমাদের ভূত সমাজে একটি ভূত সভার আয়োজন করা হয়েছে, সেখানটাতে আপনার একটি নিমন্ত্রণ রয়েছে। অনেকে বলেছে ওই অন্যান্য ভূতেরা, আপনাকে আমি ওখানটাতে নিতে পারবো না আমন্ত্রণ করে। খান সাহেব ভুরু কুঁচকে কতক্ষণ তাকিয়ে রইলেন লোকটার দিকে, কি যেন ভাবলেন মিনিট খানেক। এবার খান সাহেব বললেন, কি বললেন? কি সভা? ভূত সভা? এর আগে কখনো ভূত সভা নামের কোন সভা শুনিনি এবং যাইওনি কখনো। এবার ব্যক্তিটি একটু বিনয়ী হয়েই বললেন, দেখুন না, যদি আপনি ভূত সভায় না যান তাহলে আমার একেবারে মান ইজ্জত সব যাবে। বড় মুখ করে বলে এসেছি, খান সাহেব ভূত বিশারদ।
সবাই যদি খান সাহেবকে না রাখি তাহলে ভূত সভা কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। তো এখন যদি আপনাকে না নিতে পারি ভূত সভাতে, তাহলে ভূত সমাজে আমার মুখ থাকবে না। খান সাহেব এবার যতটা না অবাক হলেন তার চেয়ে বেশি একটু কৌতূহল। ভূত সভা কিরে বাবা, একবার দেখা উচিত। ভূত সভাটা কি রকম? ভয়ের ব্যাপার সে তো ভিন্ন, সেই প্রশ্ন আসতেই পারে না, যেহেতু খান সাহেবের ভয় ভীতির চেয়ে কৌতূহলের পরিমাণটাই একটু বেশি ছিল। খান সাহেব বললে, কি ব্যাপার, তুমিও কি ভূত নাকি? লোকটি বলল। আগে হ্যাঁ। খান সাহেব হো হো করে হেসে বললেন, ভূত হলে একটু গায়েব হয়ে দেখাও তো। লোকটি বলল, সে তো হব, আগে আপনি কথা দেন ভূত সভায় আসবেন। আরে তোমাদের ওই ভূত সভা কোথায় হবে সেটাই তো আমি জানি না। ভূত বলল, অর্থাৎ আগন্তুক ব্যক্তি বলল। সে নিয়ে আপনি ভাববেন না, ভূত সভা যেখানে হবে, যেদিন হবে, আমি স্বয়ং এসে আপনাকে নিয়ে যাব। শুধু আপনি একবার বলেন সবাই যাচ্ছেন। খান সাহেব এবার বলল, আচ্ছা ঠিক আছে, যাব যাব, তুমি এসো, আমি ভূত সভায় যাওয়ার জন্য প্রস্তুত আছি, তুমি এসে আমাকে নিয়ে যেও। এই বলে খান সাহেব আর কয়েক বিড়িতে চুমুক দিলেন, মানে টান দিলেন। তাকে বলতেও হলো না অদৃশ্য হও, এই শব্দটি না বলতেই চোখের সামনে লোক অদৃশ্য হয়ে গেল। খান সাহেব তো হাঁ হয়ে তাকিয়ে রইলেন। ঘটনাটা ঘটলো কি, দিন দুয়েক পর খান সাহেব একদিন উঠোনে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছিলেন। নতুন শীত পড়েছে, অর্থাৎ গরমের শেষ এবং শীতের শুরু। ঠিক এমন সময় দরজার বাইরে থেকে শব্দ হলো। খান সাহেব ভিতরে আসবো? খান সাহেব বললেন, আসুন। খান সাহেব দেখলেন আগন্তুক ব্যক্তি উনি, যে খান সাহেবের সাথে কথা বলে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। বললেন, সন্ধ্যায় গায়ের শেষের যে পুকুর ঘাটটা আছে তার ওপাশটায় গিয়ে দাঁড়াবেন, আমি এসে আপনাকে নিয়ে যাব, কেমন? খান সাহেব এবার আবারও একটু হাসলেন, বললেন, ঠিক আছে ঠিক আছে, তা দেখা যাবে খুন। এই বলতে আগন্তুক দেহটা আবার অদৃশ্য হয়ে গেল, মিলিয়ে গেল বাতাসে। এদিকে খান সাহেবের কৌতূহল বাড়তে লাগলো। সময় অতিবাহিত হচ্ছে না। খান সাহেবের ভূতের সভা দেখার একটা কৌতূহল ছিল। সন্ধ্যা হই হই ভাব, এমন সময় খান সাহেব গায়ের শেষের যে পুকুরটা, পুকুরের ঘাটের বিপরীত পাশে গিয়ে দাঁড়ালেন, যেখানটায় দাঁড়াতে বলা হয়েছিল সেখানটাতেই। তবে খুব বেশি অপেক্ষা করতে হয় নাই, মিনিট দুই এক যেতেই খান সাহেবের কাঁধে একটি ঠান্ডা হাতের স্পর্শ পেলেন। তাতেই বুঝতে পারলেন ভূত মশাই চলে এসেছে। খান সাহেব ঘুরে জিজ্ঞেস করলেন, কি হে, এসছো? আগন্তুক বললে, হ্যাঁ এসে পড়েছি, তবে চলুন। খান সাহেব পিছনে এবং আগন্তুক ব্যক্তি অর্থাৎ ভূত আগে আগে হাঁটছে। মিনিট দু তিন হাঁটার পর খান সাহেব সম্মোহিতের মতো কোথায় যে গেলেন সেটা খান সাহেব নিজেও আন্দাজ করতে পারছিলেন না। একসময় এক জায়গায় গিয়ে দেখলেন হইচই, বিশাল এক মাঠ। মাঠের মধ্যে প্যান্ডেল করা আছে, সাংবাদিকও ছিল। যেমন মন্ত্রী মহাশয় এসছেন, খান সাহেবকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন লোক ফুল ছুটছেন, ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। খান সাহেব হচ্ছেন সেদিন স্পেশাল মেহমান ছিল ভূত সভা। খান সাহেবকে একটি আসনে বসতে দেওয়া হলো, সিংহ আসন, খুব জুৎসই চেয়ার, তাতে মকমলের কাপড়ে মোড়া। খান সাহেব সেখানটাতে বসলেন। এবার একের পর এক ভূত মাইকে ভাষণ দিচ্ছেন, ভূত সম্বন্ধে বিভিন্ন সমস্যা তুলে ধরছেন। 4-5 জন কথাবার্তা বললেন, তাতে করে খান সাহেব বুঝতে বাকি রইল না খান সাহেবের যে তারা একেবারে পিওর ভূত। এবার এক ব্যক্তি খান সাহেবকে ডেকে বললেন, আপনি আসুন, ভূতদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমাদের ভূত কমিউনিটিতে আপনি আজকে বিশেষ অতিথি,
এই হিসাবে আপনারও কিছু বলা উচিত। খান সাহেব ভেবেই পাচ্ছিলেন না কি বলবে ভূতেদের বিভিন্ন বিষয়। খান সাহেবের বোধগম্যের বাইরে, খান সাহেবের চিন্তা চেতনার বাইরে, যেহেতু ভূত সমাজে খান সাহেব একেবারেই নিউ একটি পিস। ভাবা টাবার কোনো সময় নেই। একটি ভূত গিয়ে মাইকে বলল, এখন আপনাদের সামনে যিনি বক্তব্য রাখবেন উনি হচ্ছেন আমাদের বিশেষ অতিথি খান সাহেব, ভূত বিশারদ। সঙ্গে সঙ্গে খান সাহেব দাঁড়িয়ে মাইকের কাছে গেলেন, গিয়ে বললেন, আপনাদের সম্বন্ধে আমার কিছু বলার নেই। শুধু আমি চাইবো আপনারা ভালো থাকেন, পরস্পরের সাথে কোনো ঝগড়া কেলেঙ্কারি করবেন না এবং আপনারা মিলেমিশে থাকবেন। আর আপনাদের সুস্থতা কামনা করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তাতেই হাতে তালি দেওয়ার সীমা নেই। মনে হচ্ছে হাতের তালিতে বজ্রপাত হচ্ছে, এমন একটি অবস্থা। পুরো মাঠ একেবারে তালিতে ভরে গেছে। হই হাল্লা তো এর মধ্যে আছেই। আমাদের খান সাহেব, খান সাহেব সভাপতি, আর চারিপাশে গোল হয়ে বসে আছেন অন্যান্য ভূতেরা। এখন একটি ভূত মিটিং শেষে বিশেষ আলোচনা সভা, গোল টেবিল বৈঠক, তাতে সভাপতিত্ব করতেছেন আমাদের খান সাহেব। খান সাহেব সভাপতি, আর চারিপাশে গোল হয়ে বসে আছেন অন্যান্য ভূতেরা। এখন একটি ভূত খান সাহেবকে বললেন দাঁড়িয়ে, আপনি ভূতদের সম্বন্ধে কি বলবেন? ভূতদের কি করা উচিত, কি করা উচিত না? খান সাহেব প্রতি উত্তরে বললেন, আচ্ছা আপনি ভূত কতদিন যাবত? ভূতটি মাথা চুলকিয়ে ঘাড় এদিক সেদিক নেড়ে কতক্ষণ পর বললেন যে আমি ভূত হয়েছি 11 বছর। তা কিভাবে হলেন? আর কিভাবে হব? গাড়ি চাপা পড়েছিলাম। তো কিভাবে পড়লেন গাড়ি চাপা? রাস্তা পার হচ্ছিলাম, কোথ থেকে এলো একটি ট্রাক লরি, এসে চড়িয়ে দিল গায়ের উপরে। তখন থেকেই ভূত। এজন্য আপনি কাউকে দোষী করছেন? আর দোষী করে কি হবে? বেচারা যদি একটু লক্ষ্য করে চালাতো, ব্রেক কষে দিত, বা একটু খেয়াল করে আমাকে বাঁচিয়ে নিয়ে যেত, তাহলে হয়তো আমি আরো কটা দিন পৃথিবীর আনন্দ ভোগ করতে পারতাম। তাহলে আজকে আমি এটা বুঝলাম যে আপনি লরি চাপা পড়ে মারা গেছেন। ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে বলছি, ভূতেদের চ্যালেঞ্জের মাধ্যমে আপনারা একটু দেখে শুনে গাড়ি চালাবেন, যাতে করে ভূত সমাজে ভূত আর বৃদ্ধি না পায়। কারণ আপনারা যতটা চাপা দেবেন ততটা মানুষ মরবে, ততটা ভূত তৈরি হবে। ভূত সমাজে এমনিতেই অনেক ভূত রয়েছে, তার মধ্যে যদি আবার নতুন ভূতের আবির্ভাব হয় তাহলে বিপদ বটে। এবার খান সাহেব সামনের ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, কি হে, আপনি চুপচাপ বসে আছেন, আপনি কিছু বলেন? না, আমি আর কি কব? না, তবুও কিছু একটা বলেন। তা আমি মরেছি এই বছর কয়েক হলো, হতে পারে 2 বছর, হতে পারে 4 বছর, বছরটা আমার ঠিক মনে নেই। তা কিভাবে মরলেন? এই ধরুন ইলেকট্রিক কারেন্টে মরেছি। বৃষ্টির দিন যাচ্ছিলাম মার্কেটের দিকে, ছেলে চাকরি করে, ছেলের খাবার পৌঁছে দিতে যাচ্ছিলাম সাইকেলে করে। সাইকেলের এক সাইডে ছেলের খাবার ছিল। একটি বিদ্যুতের তার কোত্থেকে এসে লেগেছে সাইকেলের মধ্যে, সাইকেল সমেত আমাকে কাঁপিয়ে টাপিয়ে একেবারে শেষ। আরে কোন লোকজন ছিল তো আপনাকে উদ্ধার করার মতো? না না, ছিল বটে। দূর থেকে মোবাইলে ছবি তুলছে, জনা কয়েকই ছিল, একজনও এগিয়ে আসেনি। যার যার হাতের মোবাইল দিয়ে ছবি তুলছে। আমি মরছি কিভাবে সেটার মানে আমি বলতে চাইছি, আপনাকে যখন ইলেকট্রিক শক আপনার গায়ে লাগলো তখন কেউ এগিয়ে আসেনি? না মশাই, এগিয়ে আসেনি। তারা তো ছবি তুলতেই ব্যস্ত। আমি দাপাচ্ছি, লাপাচ্ছি, কাঁপাচ্ছি, আর ওনারা বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছে। আচ্ছা, তাহলে এখন সেটাও বলা উচিত, কাউকে
বিদ্যুৎ ধরলে বা শর্ট সার্কিটে যদি কেউ ঝুলে থাকে তাহলে আপনারা কেউ ছবি না তুলে আগে ব্যক্তিটিকে বাঁচাবেন। ভূত চ্যানেলের মাধ্যমে ভূতেদের ক্যামেরার সামনে বলছি, আপনারা ভূতেদের এহেন অবস্থা দেখলে আপনারা অতি শীঘ্রই ক্যামেরা রেখে আগে ভূতটি বাঁচান। আপনারা আগে ব্যক্তিটিকে বাঁচান, তারপর ছবি না হয় তুলবেন। আর যদি আপনি ব্যক্তিটিকে না বাঁচান তাহলে ভূত সমাজে এমনি অনেক জঞ্জাল, অনেক অবাঞ্ছিত ভূতেদের সংখ্যা দিন দিন বাড়ছে। যত বেশি মরবে তত বেশি ভূত গজাবে। বিধায় আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু সচেতন হন। মোবাইল দিয়ে ছবি না তুলে মোবাইল পকেটে রাখুন এবং মানুষের যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখুন। আমার বাম পাশ থেকে একটি ভূত হাত তুললো। আমি আমি ভেবে নিলাম যে উনি কিছু বলবে, তো বললাম, কি হে, আপনি কিছু বলবেন? ভূতটি বলল, আগে হ্যাঁ, আমার একটা বিষয় বলার ছিল। হ্যাঁ, তো বলুন বলুন বলুন। আমাকে কিন্তু আপনি জিজ্ঞেস করেননি, আমি কিভাবে বলেছি। হ্যাঁ, তো ও বলুন, বলতেই পারেন। আরব দেশে যাব বলে একজনাকে 50-60 হাজার টাকা দিয়েছিলাম ঋণ করে। বছর ঘোরাঘুরি পরে বিদেশ আর যাওয়া হয়নি। যাই আসি অনেক খেয়ারকুটো করিয়েছি, যাওয়া আর হলো না। যার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম 60 হাজার টাকা, তার টাকা দেয় আর সইতে পারছিলাম না। গরিব লোক, কি করব। 30 পিস না পেয়ে একদিন ঝুলে পড়লুম মানে বুঝিয়ে বলুন। ওই আমার দড়ি ছিল ঘরে, গোয়াল ঘর থেকে আনা, সেটি পরিকাঠের সাথে বেঁধে ঝুলে পড়লুম। তখন থেকেই ভূত। ও আচ্ছা, তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভায়া যাকে বিদেশে না পাঠাতে পারবেন, ওই আরব দেশের, তাদের থেকে কেউ টাকা নিয়েন না। গলায় ফাঁস নিয়ে মরবে আর ভূতের সংখ্যা বাড়বে। কি বলেন ভূত ভাইয়েরা? আর ভূত চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বলছি, যদি আপনারা এই খবরটা শোনেন তাহলে পার্শ্ববর্তী আরো যা লোক পাচারকারী আছে তাদেরকে জানিয়ে দেবেন। এদিকে ভূতের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে ইকোলাইজিং জিনিসটা নষ্ট হয়ে যাবে। বিধায় এমনটি আর করবেন না। এদিকে খান সাহেবের এইরূপ বক্তব্য শুনে সমস্ত ভূতেরা খুশি, আনন্দে আত্মহারা। কি সব খাওয়ার ব্যবস্থা করেছে, বিরাট আপ্যায়ন। খান সাহেবকে নানান কিছু দিয়ে খাওয়ালেন। খাইয়ে ঠিক মিনিট 2-1-এর মধ্যে ঘরের দোরে পৌঁছিয়ে দিলেন। কিভাবে করলেন সেটা ভূতেরাই ভালো জানেন। তো এই ছিল খান সাহেবের ঘটনা। শুনতে থাকেন ভূতের রাতের কেচ্ছা। ভালো থাকেন। আল্লাহ।